শেখ হাসিনাকে বাংলাদেশের সিংহাসন থেকে তাড়ানোর পর বাংলাদেশের মানুষ সে সময় খুবই আনন্দের নৃত্য করেছিল। আপনারা টিভিতে সে খবর দেখেছেন এবং এর মধ্যেই খুব একটা সুন্দর জিনিস ঘটেছে। সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, অতি অবশ্যই এই প্রতিবেদনটি শেষ অবধি দেখবেন। শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করার পর শেখ হাসিনা সেই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই সময় খুব চমৎকার একটি ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল না, সেই সময় শেখ হাসিনার যে সমস্ত বিরোধী পার্টিরা ছিল তারা সবাই মিলে এসে তারা ছাত্র আন্দোলনের আড়াল থেকে তারা গেম খেলে দিয়েছিল। তারা কি করেছিল না, ছাত্রদেরকে সামনে রেখে শেখ হাসিনাকে উৎখাত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। বিরোধীদের এই সমস্ত চক্রান্ত সেই সময় যে সমস্ত ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমেছিল তারা বুঝতে পারেনি। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর বাংলাদেশের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে এবং শেখ হাসিনাকে তাড়ানোর পূর্ব মুহূর্তে বাংলাদেশের মানুষের মনে এই একটি চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা দেশকে ধ্বংস করছে, শেখ হাসিনা বাজার দর নিয়ন্ত্রণ করতে পারছে না, শেখ হাসিনা বাংলাদেশকে বাধ্য করছে ভারতের কাছে সারেন্ডার করতে। এই সমস্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসাবে মোহাম্মদ ইউনূসকে সেই পদে বসানো হয়েছিল, সেই চেয়ারে। এবং সেখানে দেখেছিলেন তিনি বড় বড় বক্তৃতা দিয়েছিলেন, বড় বড় লেকচার তার মুখ থেকে শোনা গিয়েছিল যে বাজার দর নিয়ন্ত্রণ হবে, ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হবে এবং দেশের বিভিন্ন জায়গায় আর্থিক উন্নতি হবে। এই সমস্ত বিভিন্ন ধরনের টোপ দেওয়া হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে আপনারা একটা জিনিস পরিষ্কার এখন দেখতে পাবেন, কোনো জিনিসই করতে পারেননি এই মোহাম্মদ ইউনূস। বাজার দর নিয়ন্ত্রণ তিনি ফেল। ভারতের সাথে যে সম্পর্ক, যে প্রধান যে দেশটির সাথে বাংলাদেশের প্রধান সম্পর্ক থাকা উচিত সেটা হলো ভারতবর্ষ। কারণ ভারত তার বাংলাদেশের চারদিকের মধ্যে তিন দিক ভারতবর্ষ দ্বারা বেষ্টিত, সুতরাং ভারতবর্ষকে ছাড়া বাংলাদেশ চলবে না, পরিষ্কার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে, আরাকান আর্মিদের যে তাদের সাথে যে সংঘর্ষ, তাদের সাথে যে সম্পর্ক সেটাও তলানির দিকে পৌঁছেছে। বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ যেটি হলো গার্মেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ বস্ত্রশিল্প সেখানে নিচের দিকে যাচ্ছে। বড় বড় জায়গাতে যে ব্যবসা বাণিজ্য চলতো সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধের দিকে যাচ্ছে। তো সমস্ত কিছু যদি মিলিয়ে দেখেন তো মোহাম্মদ ইউনূস একবারে পাকিস্তান যেদিকে গেছে সেই দিকে বাংলাদেশকে নিয়ে যেতে তিনি চাইছেন। মোহাম্মদ ইউনূসের কি হতে পারে? মোহাম্মদ ইউনূসের কাছে এই মুহূর্তে যে টাকা পয়সা আছে তার টাকা পয়সার কোনো অভাব নেই। তিনি আমেরিকার অ্যাকচুয়ালি চামচা বললেও ভুল হয় না। যদি মোহাম্মদ ইউনূস এমন পরিস্থিতির শিকার হন যে দেশকে কোনো মতেই সামলানো যাচ্ছে না, সেই মুহূর্তে তিনি একটা জিনিস ভালো মতো করতে পারবেন, তার কাছে যে টাকার ধনসম্পত্তি আছে তিনি সমস্ত কিছু সাহায্যে তিনি বিদেশে গিয়ে ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে তিনি থাকতে পারবেন। কারণ তার দুই মেয়ে তারা বড় বড় দেশে বড় বড় পোস্টে চাকরি, বর্তমানে ব্যবসা এবং চাকরি করছেন। তো এই সমস্ত ধান্দাবাজির মধ্যে যারা বিপদে পড়বে তারা হলো বোকা বাংলাদেশি জনগণ। কারণ তারা নিজেরাই বুঝতে পারছে না যে কাদের হাতে ক্ষমতা দিলে তার দেশটা ভালোভাবে চালানো যাবে। এখন দেখবেন কিছু মানুষ এবার প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে, কারণ কাউকেই বেশি দিন দমিয়ে রাখা যায় না। এখন তারা যারা আন্দোলন করেছিলেন সেই সময় তারা এখন প্রকাশ্যে রাস্তায় তারা বলে বেড়াচ্ছে যে আগের সরকারই ঠিক ছিল, মোহাম্মদ ইউনূসের থেকে সেই আমলে বাজার দর কম ছিল, ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো ছিল, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, সমস্ত কিছু সমস্ত দিক থেকে কাজ পাওয়া যেত, গার্মেন্ট ইন্ডাস্ট্রি তাদের সেখানে গ্রো করছিল। সমস্ত কিছুর মধ্যে দিয়েই শেখ হাসিনাকে তারা এখনও প্রথম চয়েসেই রাখতে চাইছে। কারণ তারা বুঝে গেছে তাদের যে অল্টারনেট দেখানোর যে জুজু দেখিয়ে যে সরকার তাদের এখন বর্তমানে তারা পেয়েছে, এরা ধান্দাবাজ ছাড়া আর কেউ না। তো এর মধ্যে একটি চমৎকার ঘটনা ঘটে গেছে। এখন দেখবেন যে ভারত বাংলাদেশ যে বিবাদ সেটা তুঙ্গে চলছে। তো সারা বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতার জন্য রাস্তায় নেমে পড়ছে এবং দেখবেন যে বিভিন্ন রকমের হাতিয়ার নিয়ে তারা তাদের যে সীমান্তবর্তী আছে বিএসএফের দিকে ভয় দেখাচ্ছে। এই সমস্ত জিনিস হচ্ছে এবং এই সময় গেম খেলেছে ইউনূস। কি করেছে, এর আগে যদি কোনো বাংলাদেশিরা হোটেল বা রেস্তোরাঁতে খাবার খেত তাহলে 5% ট্যাক্স দিতে হতো। তিনি হুট করে এই ট্যাক্সটাকে 5% থেকে বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে, অর্থাৎ 10% গ্রো করা হয়েছে। এবং মিষ্টির দোকানে মিষ্টি কেনাকাটার উপর 7%-এর জায়গায় এবার থেকে 15% ট্যাক্স দিতে হবে। তো এখন হলো কি, সারা দেশের মানুষকে ভারতের দিকে মুখ ঘুরিয়ে, ভারত বিরোধিতার দিকে মুখ করিয়ে নিজে পেছনে গিয়ে দেশের তো টাকা নেই, চলবে কি করে? সমস্ত কিছু চালানোর জন্য দেশে প্রয়োজন হয় অর্থের, সে অর্থের জোগাড় নেই এবং ব্যবসা বাণিজ্য ডাউনের দিকে, নিচের দিকে যাচ্ছে। এবং এই মুহূর্তে এই সমস্ত করা অর্থাৎ নিজের দেশের যে জনগণ আছে তাদেরকে শোষণ করা ছাড়া এই ইউনূস গভর্নমেন্টের আর কোনো উপায় নেই। তো এই সময় কি করেছে না, বিভিন্ন জায়গায় তারা ট্যাক্সগুলো চুপচাপ বাড়িয়ে দিচ্ছে এবং এর প্রতিক্রিয়া স্বরূপ কি হয়েছে, এর প্রতিক্রিয়া স্বরূপ বাংলাদেশের যে সমস্ত হোটেল ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত যে মালিক সংগঠন আছে তারা পরিষ্কার জানিয়েছে যদি পূর্বের মতো 5% ট্যাক্সটাকে কমিয়ে 15 থেকে 5% না নিয়ে যাওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য হোটেল এবং তার যে সমস্ত রেস্টুরেন্ট আছে সমস্ত কিছু বন্ধ রাখবে। কারণ তারা জানিয়েছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে 30 থেকে 40% তাদের ব্যবসা কমে গেছে। এই যে বিগত 1-2 বছর যে পরিস্থিতি রাজনৈতিক যে শিকার হয়েছে সেখানে 30 থেকে 40% ব্যবসাই কমে গেছে। সেখানে যদি আবার হেভি ট্যাক্স চাপানো হয় তাহলে তারা কোনোরকমভাবে সার্ভাইভ বা ব্যবসা করতে পারবে না বাংলাদেশের বাজারে।
তো একদিকে যেমন আরাকান আর্মির আস্ফালন, অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক খারাপ, দেশের মধ্যে মুদ্রাস্ফীতি এবং বাজার দর কোনো রকম তাদের যে নিয়ন্ত্রণ নেই, বিদেশি যে সমস্ত বিদেশিদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য হতো, বিদেশের সাথে সেই সমস্ত ব্যবসা বাণিজ্য তলানিতে যাচ্ছে, সমস্ত কিছু যদি আপনারা মিলিয়ে দেখেন তাহলে ইউনূস সমস্ত বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা বলতে কারো কোনো বাধা নেই। মানে ইউটিউব থেকে দেখে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে নেবেন।